কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সবজির আবাদ। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। সে কারণে সীমিত জমি থেকে খাদ্যের চাহিদা পূরণের লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ হল শস্যের নিবিড়তা বৃদ্ধি। সেজন্য জমিতে ফসলের ধরন ও জীবনকাল বিবেচনা করে বছরের বিভিন্ন সময়ে বেশি সংখ্যক ফসল উৎপাদন করে ফসলের নিবিড়তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। শস্য বিন্যাসে বেশি সংখ্যক ফসল অন্তর্ভুক্ত করে একই জমিতে বছরে সমভাবে একাধিক ফসল চাষ করা যায়। এতে এক ফসলি জমি দু ফসলি জমিতে এবং দু ফসলি জমি তিন ফসলি জমিতে এবং ক্ষেত্রবিশেষে চার ফসল জমিতে পরিণত হচ্ছে। জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। অল্প জমিতে আবাদ করে কৃষক লাভবান হতে পারছেন এবং মানুষের খাদ্য চাহিদাও পূরণ হচ্ছে। সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি বিজ্ঞানীগণ বিভিন্ন অঞ্চলের আবহাওয়া, এলাকার প্রচলিত ফসল এবং জমির প্রকৃতি বিবেচনা করে বিভিন্ন ধরনের শস্য বিন্যাসের পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে ফসলের নিবিড়তা বৃদ্ধি পেতে পারে। কৃষক ভাইরা সে পরামর্শ মোতাবেক কাজ করে উপকৃত হচ্ছেন। কৃষকের দু ফসলি জমি তিন ফসলি বা চার ফসলি জমিতে পরিণত হচ্ছে। এতে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে শস্য নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলার সদর উপজেলাধীন দিঘির পাড় গ্রামের কৃষক মোহাম্মদ শাহেদ, জমির উদ্দিন ও হারুন মিয়া মিলে ছাদের উপর পলিথিন শেড দিয়ে টমেটো চারা উৎপাদন করছেন। তারা নিজেরাই চারার যত্ন নিচ্ছেন। এ চারা উঠিয়ে মাঠে বেড তৈরি করে সেখানে রোপণ করছেন। আমাদের এখানে মাঠে ফসল আছে, কুমড় আছে, টমেটো আছে। এগো টমেটোটা আমরা ফ্রান্স থেকে আসে বেশিটা। ফ্রান্স আমরা হাইব্রিড রাজা টমেটো বলি আমরা সিলেটের সব লোকেই। এই টমেটোটা আমরা গেছে প্রধান ক্ষেত। কারণ এটা যদি আমি আপনাকে বলি যে 8 ডিসিমেল জায়গায় যদি আমরা টমেটো ক্ষেত লাগাই, এটা পরিমাণ আপনাকে বললাম, 8 ডিসিমেল জায়গায় যদি আমরা 20,000 টাকা খরচ হয়, তা আমরা মুনাফা এই 8 ডিসিমেলে অন্তত পক্ষে আরও 30,000 পাই, 50,000 টাকা পাই। সেজন্য আমরা লাগে এই ক্ষেতটা হইল প্রধান। কারণ হইল কি আমরা সবজি ক্ষেত নানান ধরনের ক্ষেত করি, সবচেয়ে বেশি মুনাফা পাই এই রাজা টমেটো। এইসব ক্ষেত আমরা বেশি করি লাউ করি এবং কি লাউও করি। আমি কিছু বকুলিও প্রথমে লাগাইছি। আমি দুবাইতে ছিলাম, দুবাই আমি বকুলি দেখে আইছিলাম। তো বকুলি ক্ষেত করে তখন আরবিরে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই কবিটা তো আমরা দেশে আগে আমরা ফুলকবি রইতাম, ফুলকবির মাঝে এই সবুজ কবিজটা আবার হইতো। তখন আমরা কইতাম না এই বাদ কবি কাটিয়ে আমরা গরুরে দিয়া দিতাম। তখন তার কাছে আমি জানতে পারলাম যে এই কবিটা খুব গুরুত্বপূর্ণ। এই কবিটার বীজ দিয়ে জাপানে দেওয়ার পরে এগুলো ক্যান্সার বেমারতে মুক্ত হয়। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমার দেশে গিয়ে আমার তো কৃষি কামার, আমার বাপ দাদা বংশধর, আমি এই বকুলি কবিটা লাগাইম। আমি 5,000 কবি করছি। এইরকম করার পরে আমার এই টুকর বাজার এরিয়ার এই কান্দিগাঁও ইউনিয়নে অনেক মানুষ ক্ষেত করছে। যখন তারপরেও এক্সট্রা কাস্টমারে যারা পাইকার আছে তারা কিনার ধরছে, তখন দেখছে যে কবিটার চাহিদা বেশি, তখন বীজ করে তার বীজ আনিয়া দিছে। আমার এলাকায় এটা প্রচলিত হয়েছে। তারপরে আমি চিন্তা করলাম যে আমি ক্যাপসিকাম রইম, এই যে সবুজ মরিচ বড়টা, এই জিনিসটা রইম। এই জিনিসটা আমি উপজেলার মাধ্যমে
একটু আলোচনা করলাম। আমার উপজেলার একজন অফিসার আসলা, উনি এখন নাই। তো বললো শাহেদ ভাই আপনি এটা ক্ষেত দেই বেশি দেই, আপনি ওগুলো রোপণ করেন, তার মানে প্রচুর একটা টাকা পাইবেন। এই ক্ষেতটা আমরা বাংলাদেশের মানুষ খুব কম করে সিলেটের মানুষ করে না, অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ করে। আগাম ক্ষেতটা করি, যেমন মিডিয়ামে একটা ক্ষেত যদি আমি টমেটোর কথা বলি, তে 30-40 টাকা কেজি বেচতে হবে। আর আগাম আমরা কিন্তু পাইকারি আমরা বিক্রয় করি 80-90 টাকা। তো আমরা 50% উপরে পাইলাম, এর দিয়ে আমরা আগাম ক্ষেতটা করতে পারি। আগাম ক্ষেত হলে বেশি মুনাফা মিলে। টমেটো গাছে ছত্রাকনাশক প্রয়োগ করেছেন। একই সাথে তাদের মাঠে রয়েছে শসা, কুমড়া, টমেটো, চাল কুমড়া, লাউ, ফুলকপি ও বেগুন। লাউ গাছ নিচু জমিতে ঢিবি করে লাগানো হয়েছে। আমরা ক্ষেত করি ভাই, টমেটো ক্ষেত করি, এরপরে কুমড়া ক্ষেত করি, এরপরে শিম ক্ষেত করি। টমেটো আছে প্রায় 100-200 মেনের মতো আছে, আর কুমড়া আছে প্রায় 40-200 মেন হইব। এরপরে শসা আছে প্রায় 20-200 মেন হইব। অনেক গোবর সার দেই, এরপরে করাতর গোড়া দেই, এরপরে খৈল দেই, দিয়া মাটির মাঝে গর্ত রাখিয়া ওগুলা ফসাইয়া আমরা ব্যবহার করি। শসাতে খরচ হইব মনে করো 15,000-20,000 টাকা, বিক্রি হয়ে আসছে মনে করো লাখের মতো হয়ে আসছে। এ ধরনের বিভিন্ন ফসল লাগানোর উদ্দেশ্য হল ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে মোট উৎপাদন বৃদ্ধি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব ফসল নির্বাচনে কৃষক ভাইদের সহায়তা করছে। উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় তাদের সহায়তা করে থাকেন। ও টমেটো রইলে আপনার পয়লা তো আপনার সারে গুফরে বা যে বাইয়ে কোজন শুকনা আছে ও একটা দেওয়া লাগে, বাদে সার দেওয়া লাগে, বাসর ডিম দেওয়া লাগে, দিয়া তার বাদে সেরা লাগাই। আমরা তো অঙ্কুর যে সিজন আছে আপনার সিজনে আপনার উড়ি আছে, কুমড়া আছে, বাংলা লাউ আছে, এর বাদে আপনার কিরা আছে, শসাও হন, কিরাও হন, এর বাদে টমেটো আছে। অঙ্কুর সিজন আপনার যে আমরা গিরস আমরা ধরো যে সময় আমরা খরচিমু পয়লা আমরা ফকটর টাকা খরচিয়া বাদে আল্লাহ যে সময় দিবা তার বাদে আমরা পাইব। কৃষকদের স্বল্পকালীন ফসলের বীজ সরবরাহ করছেন। ফসল চক্রে কোন ফসলের কোন জাত বপন করে তারপর কোন ধরনের ফসলের কী জাত বপন করতে হবে তা বৈজ্ঞানিক হিসাব নিকাশের মাধ্যমে নির্ধারণ করে সরবরাহ করা হচ্ছে। জমি কখন পতিত থাকে এবং সে সময়টা কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও গবেষণা করে কৃষক ভাইদের কাজে লাগানোর চেষ্টা অব্যাহত আছে। স্বল্পকালীন শাকসবজি চাষ করে জমিকে 4 ফসলের জমিতে পরিণত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। পোকার আক্রমণ যদি দেখা যায় তখন আপনারা ওই যে বিশেষ করে ওই যে আলোর ফাঁদ করেন না, আমি যে দেখাইছি না আলোর ফাঁদ করবেন জমিতে না, জমি থেকে 31 গজ দূরে, কথা বুঝছেন? আলোর ফাঁদ করে পোকাটা চিহ্নিত করবেন যেখানে কোন পোকা আছে, জাপ পোকা আছে, বিভিন্ন টাইপের পোকা আছে। যে পোকা আপনার ক্ষতি করতেছে এই টাইপের আপনি কীটনাশক ইউজ করবেন। এবং আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কীটনাশকের ডোজটা যাতে ঠিক থাকে, কম দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। এবং এই যে কীটনাশকটা আপনার স্প্রে করেন এটা করতে হবে আপনার জোয়ার থেকে আসরের এই টাইমে। বিকালে আপনার ঠান্ডার ভাব থাকে বা কুয়াশা পড়ে, কুয়াশা অবস্থায় দেওয়া যাবে না, সকালে দেওয়া যাবে না, কথা বুঝছেন? ওই টাইমে ফুকটা পড়ে। এবং আপনি রাত্রে এক কাজ করবেন, টর্চ লাইট দিয়ে রাত্রে দেখবেন আপনার ওই গোবরের কারণে, কথা বুঝছেন, গোবরের কারণে কাটুই পোকা দেখা দিতে পারে। কাটুই পোকা তো চিনেন, একটু লম্বাটে বিছা পোকার মতো, কথা বলছেন, হ্যাঁ, কালো বা ধূসর কালারের, এবং এটা খুব সফট থাকে। রাত্রে লাইট মারে দেখবেন যে 2-1টা কাটুই পোকা আছে, ওই কাটুই পোকাটা তুলে আপনি ধ্বংস করে দিবেন, ঠিক আছে? তখন আপনার ঔষধ মারার দরকার নাই। আর কাটুই পোকা দেখবেন ওইখানে কাটবে, এইভাবে কেটে চলে যাবে। তবে সে যত কচি গাছ তত কাটে বেশি, বিশেষ করে ভুট্টা, গম গাছ ছোট অবস্থায় কাটে। কাঠই পোকা গোবর থেকে হয়, আর গোবর কোনো অবস্থাতে আপনারা কাঁচা গোবর দিবেন না। কাঁচা গোবর দেওয়ার কারণে গাছ মারাও যেতে পারে গ্যাসের কারণে, আর এই কাঁচা গোবরে কাঠই পোকার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপরে আপনারা দেখবেন আগাছা, এটাতে আলহামদুলিল্লাহ দেখতেছি কোনো ধরনের আগাছা নাই, আগাছা রাখানো যাবে না, আগাছা তো আমরা তুলিয়ে ফেলাই। ছত্রাকনাশক স্প্রে করে গাছ টিকানো যায়, টিকলো। আর যদি না টিকে তাহলে গাছটা পুঁতে ফেলবেন, অন্যত্র নিয়ে পুঁতে ফেলবেন আপনার। ওইখান থেকে সমস্যা, ব্যাকটেরিয়া বা ভাইরাসের কোনো কারণ থাকলে সমস্যা অন্যান্য গাছে দেখা দিতে পারে। সবজি চাষের জন্য পরামর্শ দেওয়া হলেও ধান চাষের ক্ষেত্রে স্বল্প জীবনকালের ধানের চাষ করতে চারার বয়স, সারের মাত্রা, পানি ব্যবস্থাপনা, পোকামাকড় দমন ও ধান কর্তন বিষয়ে বিজ্ঞানীগণ পরামর্শ দিয়ে থাকেন।
সে পরামর্শ মোতাবেক ধানের ফলন অক্ষুণ্ণ রেখে দুবার ধান উৎপাদন করেও কৃষক ভাইরা অতিরিক্ত ফসল হিসেবে সরিষা আবাদ করতে পারবেন বা সবজি চাষ করতে পারছেন। ধান কাটার পর শেষের দিকে সরিষা বপন করা যায়। কৃষক ভাইরা ফসলের উন্নত জাত ব্যবহার করছেন। বীজ বপনের পূর্বে জমি ভালোভাবে চাষ, মই ও সার দিয়ে তৈরি করে নিচ্ছেন। সরিষায় রোগ ও পোকামাকড় দমনের ব্যবস্থা নিচ্ছেন। এতে ফসলের নিবিড়তা এবং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মূল ফসল চাষের সাথে তোল ও মশলা ফসলের বাড়তি উৎপাদন করার লক্ষ্যে কাজ চলছে। এই মাঠের নাম দিঘিরপাড় গ্রামের মাঠ। তো ওখানে মূলত আগাম সবজিটা করে থাকে, ওনারা আগাম সবজি করে থাকে এবং লেট সবজিটাও করে থাকে। তো আগাম সবজি করলে দেখা গেছে সিলেটে অতি বৃষ্টি দেখা দেয়, আবহাওয়াজনিত কারণে কিছু সিজনেবল কিছু পোকার প্রাদুর্ভাব দেখা দেয় এবং আপনার ওই রোগবালাই কিছু দেখা দেয়। পাশাপাশি এখানে আপনার কিছু দেখা গেছে মাঝে মধ্যে গাছটা আপনার পচে যাচ্ছে মেঘ বৃষ্টি এগুলার কারণে, তখন আমরা বিভিন্ন ছত্রাকনাশক এগুলা স্প্রে করতে বলি। আর মূলত এই মাঠগুলাতে আমি যদি বলি, এখানে ওই যে চাল কুমড়া করছে, ওখানে আছে শশা আছে, ওই সবজিগুলা মূলত আমরা বলি যে আপনি বাজারে একটু বেশি দামে বিক্রি করবেন এবং সরকারও চাচ্ছে যাতে আপনার ওই কীটনাশক এগুলা না দিয়ে নিরাপদ সবজিতে, আমরা এই মুহূর্তে নিরাপদ সবজির দিকে আমরা যাচ্ছি। কারণ নিরাপদ সবজিটা দরকার। আমাদের সবজি মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু নিরাপদ সবজি এখনও স্বয়ংসম্পূর্ণ না। সেই দৃষ্টিকোণ থেকে এখানে আমরা বিশেষ করে আপনার খামারজাত বিভিন্ন সার আছে, আমরা জৈবিক উপায় যেগুলা জৈব সার যেগুলা ব্যবহার করে থাকি। এখানে ট্রাইকো কম্পোস্ট আছে, বার্মি কম্পোস্ট আছে, আপনার FYM আছে এবং কুইক কম্পোস্ট আছে, ওগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। পাশাপাশি সবজিতে আমরা সেক্স ফেরোমন এবং হলুদ কাঠ এগুলো ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ কৃষকরা ওই পরামর্শগুলো নিতেছে। এগিয়ে যাচ্ছে দেশের কৃষি। আমাদের বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ মোতাবেক উপযুক্ত শস্য বিন্যাস ব্যবহার করে দেশে ফসল উৎপাদন আরও বাড়বে, ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে এবং শস্য বিন্যাসে দরকারি ফসল যুক্ত হবে। তাতে উপকৃত হবে দেশের কৃষক, উপকৃত হবে দেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারুণ্য